তো দেখুন এখন আমাদের মূল বিষয় হচ্ছে আলোচনার ডায়াগ্রাম। আমাদের মোবাইল সার্ভিসিং এর কাজ করতে গেলে ডায়াগ্রাম লাগবে। এই ডায়াগ্রামে আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয়। আর অনেকে হয়তো আবার মনে করে যে যখন আপনারা হয়তো অনেকে নতুন আছেন, যে ডায়াগ্রামে সম্ভবত কি লিখা থাকবে যে মোবাইল চার্জ হয় না, কোন আইসি পাল্টে দিলে ঠিক হয়ে যাবে বা নেটওয়ার্ক আসে না, কোন আইসিগুলা চেঞ্জ করে দিলেই আমার নেটওয়ার্ক চলে আসবে। এরকমভাবে কিন্তু ডায়াগ্রামে লিখা থাকে না। এটা কিন্তু অনেকেই মনে করে এরকম, যে মনে হয় আমি ডায়াগ্রাম কিনলাম, এখানে সবকিছু লিখা আছে, মানে দেখবো আর আমি চেঞ্জ করে দেবো, কাজ হয়ে যাবে। যে আপনার মোবাইলে শর্ট হয়ে গেছে, এটা খুলে ফেলে দিলেই ঠিক হয়ে যাবে। এরকমভাবে কিন্তু ডায়াগ্রামে লিখা থাকে না। ডায়াগ্রামে মূলত একটা দিক নির্দেশনা, যে এই কানেকশনের সঙ্গে এই কানেকশন আছে, বা এখানে একটা এত ওহমসের রেজিস্টর বা এত ফ্যারাডের ক্যাপাসিটর, কয়েল, এই ধরনের কম্পোনেন্টগুলা ওখানে দেওয়া আছে। ওভাবে করে কিছু উল্লেখ করা থাকে। প্লাস এটা প্যারালালে আছে না সিরিজে আছে, এ ধরনের কিছু বিষয় উল্লেখ করা থাকে। তা আমরা পূর্বে অলরেডি যে বিষয়গুলো ধাপে ধাপে শিখছি, মিটারের মাপ, কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কোন লাইনে কত রিডিং থাকলে ভালো, কোন লাইনে কত রিডিং থাকলে শর্ট, এগুলো কিন্তু আমরা অলরেডি কি পর্যায়ক্রমে ক্লাস করেছি। এখন ওই ক্লাসগুলা দেখেছি, ওগুলো তো আমরা কোনো প্রকারের ডায়াগ্রাম ছাড়াই আমরা মাপযোগ করে ওই জিনিসগুলো বুঝতে পারবো। কিন্তু ওগুলো আবার কিছু কাজে কি একটু সময় লাগে। আমাদের আরও সময় বাঁচিয়ে দিবে এই ডায়াগ্রামে অনেকটা হেল্প করে, সময় বাঁচায়। আবার অনেক সময় অনেক মাদারবোর্ডের কোথায় কোন কম্পোনেন্টের কত রিডিং থাকা দরকার, বা এখানে কত ওহমসের একটা রেজিস্টর থাকা দরকার, এটা কিন্তু আমাদের সবগুলা মোবাইল ফোনের মাদারবোর্ডের মুখস্থ নাই। তো তার জন্য তো তখন আপনি যখন কোনো একটা কম্পোনেন্ট খারাপ পেয়েছেন, ওটা চেঞ্জ করবেন, তো এটা কত মাপের ছিল, ওটাও কিন্তু আমাদের বুঝার জন্য আমাদের এই ডায়াগ্রামের প্রয়োজন। তো এই ডায়াগ্রামও কিন্তু ওই জিনিসগুলা দেওয়া থাকে ওভাবে। তো আমরা এখন পর্যায়ক্রমে বিষয়টা দেখি। তাহলে আমাদের মোবাইল সার্ভিসিং এর অ্যান্ড্রয়েডের, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল সার্ভিসিং এর কাজ করতে গেলে যে বর্ণীয় স্কিমেটিক, যে ডায়াগ্রামটা আছে বর্ণীয় কোম্পানির, মূলত আমাদের এটি ব্যবহার করতে হবে। কি কোম্পানি, কি মডেলের কাজ করতে জন্য, কি কোম্পানির মোবাইল ফোনের? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কোম্পানি মোবাইল ফোনের কাজ করতে গেলে আমাদের বর্ণীয়টা ফার্স্ট টাইম নিতে হবে। বিষয় বুঝতেছেন? এরকম ডায়াগ্রাম কিন্তু বর্তমান বাজারে আরো অনেকগুলা কোম্পানির আছে। কিন্তু বর্ণীয়তে যেভাবে সাপোর্ট বা যে সিস্টেমগুলো যেভাবে অনেকগুলা গোছানো সহজ করে রাখা আছে, বা যতগুলা মডেল এখানে সাপোর্ট আছে, বাজারে এরকম আরো অন্যান্য কোম্পানির অনেক ডায়াগ্রাম আছে, ওগুলাতে এর মতন বেশি সাপোর্ট নেই। কথাটা বুঝতে পারছেন? আবার এটাতে যেটা আছে ওটা থেকে আবার একটু ব্যতিক্রম কিছু একটু আছে। তো দেখবেন যে অনেক কাজ আবার তখন ওই ডায়াগ্রাম দিয়ে ফের করা সম্ভব হয় না। এইজন্য ফার্স্ট টাইম মোবাইল সার্ভিসিং এর কাজের জন্য যখন আপনারা কিনবেন ডায়াগ্রাম, তখন ১ম টা কিনবেন বর্নি স্কিমেটিক কোম্পানির। কোন কোম্পানির? বর্নি স্কিমেটিক কোম্পানির। এরপর যদি আপনার মনে হয় যে এখানে তো কিছু নাই, আরেকটা এটাতে আমার এই জিনিসটা দরকার আছে, তখন আপনি অন্য কোম্পানির নিতে পারেন। প্রয়োজন হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরো আমরা আপনাকে সাজেস্ট করব। বিষয়টা বুঝতে পেরেছেন? তো অনেক সময় অনেকের অন্য টুকটাক কিছু ছোটখাটো ভিডিও দেখে মনে করবে যে না এটাই মনে হচ্ছে খুব বেটার। না ওইটাতে হয়তো একটাই কি সিস্টেম দিয়ে রেখেছে, ওর জন্য ওইটাই বেটার। কিন্তু বাকি অনেকগুলো মডেল সাপোর্ট নেয়। অনেক কিছু আপনি ওটাতে পেবেন না। যেটা পাবো আমরা বর্ণীয় স্কিমেটিকে। তাহলে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করতে গেলে এটা অবশ্যই আপনাকে লাগবে। মানে মাদারবোর্ডের হার্ডওয়্যারের কাজ করতে গেলে এই বর্ণীয়টা কি লাগবে। এটাও একটা টুলস, এটা একটা মনে করেন যে আপনার কাজে হেল্প করবে। যেমন আমাদের হট জ্ঞান, আয়রন, মাইক্রোস্কোপ, এগুলো যেমন আমাদের বাধ্যতামূলক লাগবেই। বর্ণীয় এটাও আপনার একটা, এই জন্য এটা একটা বাধ্যতামূলক, এটাও আপনাকে একটা নিতে হবে। এটা প্রতি বছরে আপনাকে পেমেন্ট করতে হয়। ১ বছরের জন্য সম্ভবত এখন সিআরপিসিতে নিলে মনে হয় যে ৩৩০০ না কত টাকা আসতেছে। আর এটা ১ বছর চলবে। ১ বছর পর আবার আপনাকে সেম টাকায় পেমেন্ট করতে হবে, বা যখন রেট যদি বেড়ে যায়, বাড়তে দিতে হবে, কমে গেলে কম দিতে হবে। তাহলে এখন আমরা মোটামুটি এটা প্রাথমিক কিছু বুঝলাম। এখন এই বর্ণীয়র ব্যবহারটা আমরা কিছু দেখি। আমার মোবাইল ফোন সার্ভিসিং এর জন্য দেখেন এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। আমরা একটু ডিসপ্লেটাকে জুম করি। হ্যাঁ, তো দেখুন এই জায়গাটাতে আমরা যদি কিছু বিষয় খেয়াল করি,
দেখেন এখানে একটা অপশন আছে, মাউস গেলে আমাদের লেখা আসছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন মানে আমরা যেই বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোর কাজ করতেছি, এই সমস্ত বিষয়গুলোর এখানে ডিটেলস আছে। তারপর যদি আমরা যাই ম্যাক, ওই যে আইফোন কোম্পানির যে ম্যাকবুক মানে ল্যাপটপের মতন যেটা ল্যাপটপ আর কি, ওইটার বিষয়ে এখানে ইনফরমেশন আছে। তো আমরা তো ওইটার কাজ করছি না, এটার প্রয়োজন নেই। তারপরে যদি আমরা যাই ল্যাপটপ পিসি, ল্যাপটপ পিসির যে মাদারবোর্ড আছে ওগুলোরও সমস্যার সমাধান এখানে দেওয়া আছে। তো আমরা যদি ওগুলোর কাজ করছি না, তাহলে কি আমাদের এটারও প্রয়োজন নেই। তারপর আছে পার্ট কম্পাটেবল ডাটাবেজ, এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এই যে সার্চের নামের যে অপশনটা দেওয়া আছে, এখানে আমাদের মাদারবোর্ডের অনেক কিছু সার্চ দিয়ে বের করা যায়, মানে এই কম্পোনেন্ট কোন কোন মাদারবোর্ডে ব্যবহার হয়েছে। তো এটা আমরা পরে দেখবো, এটা আমাদের মোবাইলের জন্য প্রযোজ্য। তারপর এখানে আছে বর্নিউ ডাটা ওয়ার্ক। এই ডাটা ওয়ার্কে এখানে আমাদের মোবাইল ফোনে যে সফটওয়্যার, মোবাইল ফোন যে সফটওয়্যারের মাধ্যমে চলে, ওই সফটওয়্যারের অনেকগুলা এখানে কানেকশন মানে দেওয়া আছে, ফাইলগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই একটা সিস্টেম দিয়েছে। আর এই দুটো আমাদের আর কোনো কাজের নেই, এগুলো আছে যে ওই আপনি লগ ইন করেছেন কি আইডি পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, তাহলে এই দুটো দরকার নেই। তাহলে আমাদের মোবাইল ফোন কাজের জন্য কয়টা প্রয়োজনীয় পেলাম? প্রথমের একটা, তারপর এই সার্চ নামের অপশন একটা, দুইটা, তারপর এই বর্নিউ ডাটা ওয়ার্ক নামের আছে, এই তিনটে পেলাম। তো এটা যখন আপনি সফটওয়্যারের কাজ করবেন তখন দরকার, কিন্তু এখন আমরা কাজ করছি কি হার্ডওয়্যারের, এটা আমাদের কোনো দরকার নেই। যারা সফটওয়্যারের কাজ করে ওদের দরকার আছে। তো যেহেতু আপনারা এখন সফটওয়্যার দেখছেন না বা শিখছেন না, এখন আপনারা শিখছেন শুধু হার্ডওয়্যারের উপরে। আর দেখেন যে কোনো বিষয় শিখতে গেলে একটার ওপরেই প্রথমে সময় দিয়ে আগে শিখতে হবে, ওটার উপরে পারদর্শী হইতে হবে। একসঙ্গে ৩-৪টা কিন্তু সম্ভব না। আমি যেমন সফটওয়্যারের কাজ শিখেছি, আগে হার্ডওয়্যারের কাজ কিন্তু ২-৩ বছর করার পর যখন হার্ডওয়্যার সম্বন্ধে ভালো মোটামুটি একটা নলেজ এসে বা হার্ডওয়্যারের প্রায় কাজ পারি, তারপর আমি সফটওয়্যারের কাজ শিখেছি। ওখানে আবার মোটামুটি ২-৩ বছর সফটওয়্যার হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার সময় দিলাম ভালো করে। তারপর ওখানে একটা ভালো জ্ঞান অর্জন হয়েছে। তারপর আবার মনে করেন যে প্রোগ্রামিং এর দিকে আসলাম। এভাবে দেখেন পর্যায়ক্রমে কিন্তু এসেছি। একসঙ্গে কিন্তু ২-৩ মাসের ভিতরেই সব আমরা শিখিনি। আর এটা শিখাও সম্ভব না। এজন্য আপনাকে একটা বিষয়ের উপরে আমি ট্রেনিং করাচ্ছি, যদি একটা শিখে আপনি কিছু করে খেতে পারেন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রথমে আমরা এটার উপরে ক্লিক করলেই দেখেন এই অপশনটা এসছে। এখানের ভিতরে এখন আমরা যেহেতু হার্ডওয়্যার কাজ করছি, ২ টা জিনিস প্রয়োজন। প্রথমেরটা আর সার্চেরটা। এটা আমাদের আর দরকার নাই। বুঝতে পেরেছেন? তাহলে এখন এখানে প্রথম কার্ডটা আমরা আসলাম। আসার পর এখানে লেখা আছে যে মোবাইল ফোন সলিউশন, সিস্টেম অন চিপ, আইসি ডাটা শিট, আইসি ডাটা ভ্যালু। এই দেখেন এখানে ৪ টা অপশন আছে। তো এই ৪ টি অপশনের ভিতরে আমাদের ৪ টি মোবাইল ফোনের কাজের জন্য দেওয়া হয়েছে। তো এটা পর্যায়ক্রমে আমরা জানবো। সবগুলাই কিন্তু এখন আবার আপনারা বুঝতে পারবেন না। এখন দরকারও নাই আপনার। এটা কিছু জিনিস বুঝার জন্য সময়ও লাগে, বয়সও লাগে। বিষয়টা বুঝতে পেরেছেন? যেমন অনেক সময় আপনারা খেয়াল করবেন যে আমরা একটা মানুষ যখন ৫ ফিট বা ৫.৫ ফিট বা ৬ ফিট উচ্চতা, এটা দেখা যায় ১৪-১৫ বছর বয়সে বা ১৬ বছর বয়সে কিন্তু হয়ে যায়। কিন্তু যার বয়স ধরেন ২১ বছর বা ২০ বছর আর ওই ১৬ বছর, উচ্চতা একই। কিন্তু ওনার জ্ঞান বা ওই একটা জিনিস বুঝার এই সক্ষমতা কি এক? এক না। তো এইজন্য কিছু জিনিস এখন আপনারা মনে করেন যে এখন যে জিনিসগুলো আপনারা যেহেতু নতুন, এই লাইনে নতুন আসছেন, নতুন শিখছেন। তাহলে এখন কিছু জিনিস আছে ওই দেখেন ১৫-১৬ বছরের মতন, ওই জিনিসগুলো এখন আপনারাকে আয়ত্ত করতে হবে। এখন যে ২১ বছরের মতন বা ২২ বছর বা ২৫ বছর ওর যে জ্ঞান, ওই জ্ঞান যদি আপনাকে এখন দিই আপনার ওইলা মাথার উপর দিয়ে যাবে, কোনো কাজ নেই। কথাটা বুঝতে পারছেন? এখন আপনি দেখেন একটা ১৪-১৫ বছরের ছেলেপিলে দেখেন লেখাপড়া করে। তো ওকে যদি এখন সংসার সম্বন্ধে জ্ঞান দেন, ও বুঝবে অত কিছু, কি পরিমাণ দায়িত্ব, ওই তো ওগুলা ওই পর্যন্ত নেই। ওকে একটা কাজ দিয়েছেন করছে, ভালো খারাপ অতটুকু আর গুরুত্ব নেই। কিন্তু যখন দেখবেন যে না ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর যখন ওনার বিয়ে শাদী করে, সংসার হয়, ছেলেপিলা হয়, তখন কিন্তু ওনার একটা আলাদাই চাপ থাকে। আগে যেমন যেই লোক মনে করেন যে দিনে ২০ টা সিগারেট খেত, ওই কিন্তু সংসারের পিছনে খরচ বেড়ে যাওয়ার কারণ তখন কিন্তু দেখবেন যে ওর সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছে। কারণ দেখছেন টাকা ওইদিকে আরও দরকার, বা আমার ছেলের মাস শেষে ২০০ টাকা ওই ফিস দিতে হবে প্রাইভেটের। টাকা তখন কি ওই যে সিগারেট খাওয়া কমে টাকা জমাইছে। এইটাই হচ্ছে যে ওর সাংসারিক চিন্তা। কিন্তু যখন দেখবেন ১৫-১৬ বছরের ছেলে, ওর কাছে আছে ২০ টাকা হইলেই কোথায় ঘুরতে যাবে,
নাহলে দেখা যায় ৩-৪ জনে মিলে কিছু কিনে খাবে। ধরেন ওর চিন্তা এরকম, ও কিন্তু ওই ওই দেখবে না যে সংসারে কে কি খাচ্ছে না কার কি নেয়, এটা কিন্তু ভাববে না। এইজন্য কিছু জিনিস বুঝারও কিন্তু একটা বয়স আছে। আপনার উপরে খালি চাপিয়ে দিলে হবে না। আমরা তো অনেক কিছু ধাপে, ধাপে শিখেছি, অনেক কিছু বুঝেছি। কিন্তু শুধু এখন আপনার উপরে চাপিয়ে দিলে হবে না। অনেক বিষয় হয়তো দেখবেন যে হয়তো আপনারা YouTube, Facebook যেহেতু ব্যবহার করেন, দেখবেন যে অনেক সময় অনেক সেন্টারে অনেকগুলো বিষয় স্টুডেন্টকে দেখাইছে, বলছে। কিন্তু দেখবেন যে আমি ফের আবার দেখাই না। আমার দেখার মধ্যে কিছু না দেখার পেছনে কারণ আছে, যে আমি জানি যে এটা এখন আপনাকে দিয়ে কাজ হবে না। কথাটা বুঝতে পারছেন? শুধু সময় নষ্ট করা হবে। অনেক প্রতিষ্ঠান এটা ভাবে না। অনেক প্রতিষ্ঠান ভাবে আমরা যা আমাদের কাছে যে বিষয় আছে আমরা সবগুলাই বলবো, সবগুলাই দেখাবো। যে শিখতে পারলে পারলো, না পারলে নাই। আর আমার ভাবনা হচ্ছে যে আপনারা আসার সময় আমরা ২, ৪, ৫, ৭ দিন দেখেন আপনাকে আগে কে কি করেন, আপনাকে চাল-চলন, কতক্ষণ সময় দিচ্ছেন, আপনি কতক্ষণ মনোযোগ সহকারে শুনছেন, এগুলো কিন্তু আমরা আগে পর্যবেক্ষণ করি। এরপর আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্ট কোনটা কিরকম ফলাফল করবে এবং আমরা ওই অনুযায়ী তখন এক একজনকে এক এক রকম মনে করেন যে পরামর্শ এবং কোন জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া দরকার এই ক্লাসে। যে এরা এগুলো নিতে পারবে না। আরকি মাইন্ড ওরকম নেই। আরকি চিন্তাধারাটা এরকম নাই। তখন আমরা ঐরকম কিছু জিনিস বাদ দিয়ে তখন আপনাকে দেখাই। আবার ওগুলার অপশন আছে। পরে আপনি আবার শিখতে পারবেন। কিন্তু এখন চাপিয়ে দিলে আপনার কাছে হইবে না। তো এগুলো আমরা কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল করি। দীর্ঘদিন ধরে আমরা ট্রেনিং করার পর এই জিনিসগুলা কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বিষয়গুলাকে এক এই গুছিয়ে নিয়ে এসেছি। তো এজন্য আপনারা এটা নিয়ে কিন্তু আবার মন খারাপ করবেন না। যে অনেক অন্য সেন্টারে দেখলাম যে এগুলা সব দেখাইছে। আর আমাকে ফের স্যার এগুলা দেখায়নি। দেখায়নি তার মানে হচ্ছে যে এগুলা এখন আপনাকে দিয়ে হবে না। সময় কম। এগুলো এখন আপনাকে দিয়ে হবে না। এগুলার জন্য সময় আছে। আপনি নিজে, নিজে যখন কাজ করবেন আরো ৬ মাস ৯ মাস যখন আপনি দোকানে বসে কাজ করবেন, এই জিনিসগুলো দেখবেন যে অটোমেটিক্যালি আস্তে, আস্তে আপনার অভিজ্ঞতা চলে আসছে। তারপরে যদি কোথাও বাধাগ্রস্ত হন, আটকে যান, আপনাদের জন্য আমাদের দুয়ার তো সবসময় খোলা আছে। আসবেন। যে কাজগুলাতে প্রবলেম হয়েছে ৫ দিন ৭ দিনের জন্য একটা সময় বের করে চলে আসলেন। কথাটা বুঝতে পারছেন? তখন আর আপনাদের ফিস লাগছে না। আপনারা ২ দিন ৪ দিন ৫ দিন আসলেন, দেখে গেলেন, বিষয়গুলা বুঝে গেলেন। যে জিনিসটা তো আমরা এখন ১ মাসে বুঝাতে পারব না, ওইটা আপনি তখন দেখবেন যে ৫ দিনে বুঝে নিয়েছেন। এইজন্য বুঝারও ওইটা একটা সময় আছে, বয়স আছে। তো এটা হলে কোনো সময় মন খারাপ করব না। যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি, এগুলা দেখেন, বুঝেন এবং এগুলা কাজে লাগবে। এবং আমরা এই ৩ মাসে আপনার কাছে যে জিনিসগুলো শিক্ষা পাঠাবো, একটা দোকানে যদি ১০০ টা মোবাইল আসে, ৮০ টাই যে সমস্যা আসে বা ৯০ টাই যে সমস্যা আসে, ওইগুলাই কিন্তু আগে আপনার কাছে শিখাচ্ছি। যে সমস্যাগুলো আরো ১০ টা আছে বা ১৫ টা বা ২০ টা, ওগুলা কিন্তু এখন আপনারাকে দেখাই না। কারণ আপনার নতুন অবস্থায় ওই কাজগুলা করতে পারবেন না। কারণ ওই যে ১০, ২০ টা ১০০ টার উপরে ৮০ টা পাচ্ছেন, ২০ টা পারেন না। ওই ২০ টা কাজ করার জন্য কিছু নলেজ লাগে। যেমন আমরা তাৎক্ষণিক একটা কাজ করতে, করতেই দেখা যাচ্ছে ২-৪ টা কৌশল সেকেন্ডের ভিতরে আমি বের করে নিতে পারবো। নতুন পদ্ধতি মানে এর আগে কোনোদিন ট্রাই করিনি। আজকেই করব এরকম পরিস্থিতির শিকার হয়েছি। নতুন টেকনিক ট্রাই করব। এটা ২-৪ সেকেন্ডের মধ্যে ভেবে আমরা দেখা যাচ্ছে টেকনিক একটা বের করে নিতে পারবো। এটা পারার পেছনে কারণ হয়েছে যে আমরা দীর্ঘদিন এই কাজের উপরে আছি এবং লক্ষ, লক্ষ মোবাইলে দেখা যাচ্ছে কাজ করেছি। এইজন্য আমার বিভিন্ন টেকনিক অটোমেটিক্যালি খুব কম সময়ের ভিতরে বের করে নিতে পারি। যেটা আপনাদের দ্বারা এখন সম্ভব না। এইজন্য ওই যে ২০% কাজে আপনারা বাধাগ্রস্ত হবেন, কাজগুলো এখন করতে পারবেন না। কিন্তু কি হবে এই যে ৮০% শিখিয়ে পাঠালাম, এই কাজগুলা শিখে কি করবেন আপনি? আস্তে, আস্তে কাজ করতে থাকলেন। মার্কেটে টিকে আছেন, আস্তে, আস্তে একটা ইনকাম সোর্স আছে। তখন দেখবেন মানুষের যখন পেট ওই ভরা থাকবে, তখন কিন্তু একটা ভালো চিন্তা বা ভালো কিছু করার আপনার চিন্তা জাগবে। আর যদি ধরেন পেট খালি আপনি না খেয়ে আছেন, তখন আপনি ভালো চিন্তা কি মাথায় আর কাজ করবে না। কথাটা বুঝতে পারছেন? তো এরকমই ৮০% কাজ শিখে যে আপনি যদি দেখেন দিনে ৫০০, ৭০০, ১০০০ ইনকাম যাই কত পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আপনার ইনকাম হবে। তো দিনে যদি ২, ৪, ৫০০ ইনকাম করতে পারেন, তো ৫০০ ইনকামের মাধ্যমে কি হলো? প্রতিদিন ৳৫০০ ইনকাম করছেন, আপনি আস্তে, আস্তে চলছেন। আপনার কিন্তু ফ্যামিলি আটকে যাচ্ছে না। সংসার বা আপনার যে একটা পকেট খরচ আছে, দোকান ভাড়া এগুলো তো আর আটকে যাচ্ছে না। চলছে। এটি চলার পাশাপাশি তখন আপনি নিজেই ভাববেন যে না আমার তাহলে এই কাজগুলো তো এখন পারছি না, রিটার্ন দিতে হয়েছে। তার মানে এই কাজগুলাও যে হয় না, এগুলার কৌশলগুলো আমাকে এখন শিখতে হবে, দেখতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই সময় তখন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন বা তখন অনেকগুলা টেকনিক আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। তখন আপনার কাজে লাগবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এখন প্রাথমিক জিনিস তো আপনি বুঝলেন। এখন আমরা এই ৪ টা অপশনের ভিতরে দেখেন ডাটা শিট নামের
আর সিস্টেম অন চিপ, এই দুইটা বিষয় এখন প্রপারলি আপনারা বুঝতে পারবেন না। বিষয়টা বুঝতে পেরেছেন? কি হবে না, প্রপারলি বুঝতে পারবেন না, এগুলো দেখলে আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু এগুলোরও প্রয়োজন আছে, আমাদের কাজ করতে গেলে এগুলো যখন বুঝবেন তখন অনেকটা কাজটা কি অনেকটা আরো সহজ হবে। তো এটাও আপনার দরকার আছে, কিন্তু এখন দরকার নেই, এটা পরে দরকার আছে। আর যেহেতু আপনারা প্রায় লেখাপড়া আছেন, এগুলো আস্তে এখানে ইংরেজিতে লেখা আছে সবকিছু। তো আস্তে, আস্তে আপনি যখন এগুলো দেখবেন, একটু করে পড়বেন, সময় দিবেন, আস্তে, আস্তে অনেক কিছু বুঝবেন। আর কিছু ক্ষেত্রে যখন আটকে যাবেন তখন তো আমাদের হেল্প নিবেন। আপনি আমাদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, দেখবেন যে আপনার এই বাধাগুলা, যে এই জিনিসগুলা আস্তে, আস্তে আগিয়ে যাবেন। এই যে বিষয়। তাহলে আমরা ১ম যেটা প্রয়োজন সবথেকে বেশি, সেটা দেখেন মোবাইল ফোন সলিউশন নামের একটা অপশন আছে। এই মোবাইল ফোন সলিউশন নামের এই অপশনে আমরা যাব। যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের নাম এখানে লেখা আছে। অ্যালকাটেল, আসুস, বেঙ্কো, ব্ল্যাকবেরি, তো এগুলো হচ্ছে যে এক একটা কোম্পানির নাম। অনেকগুলা মোবাইল দেখেন আমার দেশে চলে, অন্য দেশে চলে না। আবার অন্য দেশের মোবাইল কিছু আছে, আমার দেশে চলে না। যেমন দেখবেন আমাদের দেশে স্যামসংয়ের মোবাইল ফোন আছে। অন্য অন্য কান্ট্রিতে গিয়ে স্যামসংয়ের নামে মোবাইল আর বানায় না। কথা বলতে ওর নামে মোবাইলের ডিজাইন সেম সেম। ওটা কিন্তু দেখবেন যে ইন্ডিয়া বলেন, এই সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, ওদের নাম ফের আলাদা। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য এলে বিভিন্ন কান্ট্রির মোবাইলে মানে এরকম কোম্পানি আছে। তো আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলা আমরা এখানে খুঁজবো। কথা বলতে যেমন এই দেখেন এই যে জিও, এই জিও কোম্পানির মোবাইল আমাদের দেশে চলে না, এটা আবার ইন্ডিয়াতে চলে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এখানে যারা ইন্ডিয়াতে এটা ব্যবহার করে, ওদের ফের এটা দরকার প্রয়োজন পড়ছে। তো এরকমই কিছু কিছু বিষয় আছে। তাহলে এখানে দেখেন অনেকগুলা মোবাইল আমরা যেগুলা কমন, আসুস এই কোম্পানিগুলো পাবেন। এরকম বিভিন্ন কোম্পানি দেখেন, এই যে ইনফিনিক্স, হাওয়াই, এই যে গুগল পিক্সেল। কথাটা বুঝতে পারছেন? তারপরে এই যে আইফোন, আইফোনেরও কিন্তু এখানে অনেক সাপোর্ট আছে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আইফোনে যখন কাজ করবেন স্পেশালি, তখন ওর ডায়াগ্রাম আরেকটা নিতে হবে। ওর ডায়াগ্রাম আছে আলাদা। এজন্য এটাতে অনেক কাজ করা যায়, কিন্তু স্পেশালি যখন আইফোনে কাজ করব তখন আরেকটা নিতে হবে, ওটা আলাদা। এভাবে দেখেন যে লাভা আছে, লেনোভো আছে, এগুলো কিন্তু আমাদের দেশে মোবাইল আছে। ম্যাক্রোম্যাক্স, তারপর এই যে মোটরোলা, নাথিং, ওয়ানপ্লাস, অপো, ওই যে রিয়েলমি, স্যামসাং, টেকনো, ভিভো, শাওমি মানে হচ্ছে এমআই। কথা বুঝতে পারছেন? যেটা এমআই কোম্পানি আমরা বলি না, এমআই মোবাইল ফোন, ওটাই হচ্ছে শাওমি লেখা থাকবে। তো এগুলো হচ্ছে এক একটা কোম্পানির মোবাইলের নাম। এখন কি করবেন, আপনার যেই কোম্পানির মোবাইল এসছে, ধরেন এটা হচ্ছে যে আমার কালকে কাজ করছিলাম, এটা হচ্ছে স্যামসাংয়ের, এটা স্যামসাং কোম্পানি। তখন আমাকে কি করতে হবে, এখানে যে স্যামসাং লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এবার স্যামসাংয়ের পর এটার মডেল হচ্ছে S22 আলট্রা। কথা বুঝতে পারছেন? তাহলে এই S22 আলট্রার আবার এখানে মডেল আছে। আগে তো কোম্পানি পেলাম, কোম্পানির পরে কিন্তু এই যেগুলো এগুলো হচ্ছে যে মডেলের সিরিজ। অনেক সময় কিন্তু ওই সিরিজ থাকে, সিরিজ কোনো কালকে বলা হচ্ছে দেখেন যে কিছু মডেলের প্রথম অক্ষর, যেমন এটা দেওয়া আছে কি S22 আলট্রা, মানে এটা এস সিরিজ। S22, S23, S25 এরকম নামে এস দিয়ে চলতে থাকলো। আবার দেখবেন যে কিছু সিরিজ আছে, A21s, A21, A51, A50 এরকম নাম দিয়ে দিয়ে কিছু আছে। A13, A12 এরকম অনেক মোবাইল আছে, আপনি জানেন। তো এরকম করে কিন্তু এগুলো সিরিজ দেওয়া আছে, যেমন A, B, C দিলে এক একটা সিরিজ। তো আমাদের এখন যে মোবাইলটা দেখাচ্ছিলাম এটা কি সিরিজ ছিল? এস সিরিজ। তো এস সিরিজে আপনি দেখবেন যে এখানে এস নামের আছে কিনা, দেখেন যে এস আছে বা আছে না। এবার আমি এসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মডেল এখানে লেখা থাকবে, মডেলের পাশাপাশি এখানে একটা নাম্বার থাকবে, মাদারবোর্ডে কিন্তু এই নাম্বারটা থাকে। তো এখন আমরা দেখেন এগুলো S10, আমার মডেলটা কত ছিল? S22 আলট্রা। দেখেন এই যে দেখেন S22 আলট্রা, আর একটা দেখেন উপরে আছে S22 প্লাস 5G, ওইটা কিন্তু না, আমাদের মডেল হচ্ছে S22 আলট্রা। এই হচ্ছে আপনি এখন এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এই মোবাইল সম্বন্ধে ইনফরমেশন এখন এখানে আপনি পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে কি ডায়াগ্রাম, যারা নতুন আছেন এবার কি ওপেন করে কোথায় টিপলে কি বের হবে এটা তো বুঝতে পারছেন মোটামুটি নাকি? ঠিক আছে, শুনেন এখন অনেক বিষয় আপনারা নতুন শিখছেন,
এগুলা দেখার পরও মাথার উপর দিয়ে যেতে পারে। কিন্তু এই যে এটা দেখাইলাম, দেখার পর ১ম কাজই হবে আপনার আমাদের যে ল্যাপটপ আছে, ওখানে ডায়াগ্রাম দেওয়া আছে। ক্লিক করে আপনি এগুলো আবার ট্রাই করেন। যদি আপনি এভাবে দেখে থেকে যান, যদি একবারও যদি আপনি নিজের হাতে চেষ্টা না করেন, তাহলে কিন্তু এটা ফের আবার কয়েকদিন পরে ভুলে যাবেন। অনেক কাজ আমরা দেখবেন যে রাস্তাঘাটে এটা সেটা অনেক বিষয় আমরা চলার সময় চোখ দিয়ে দেখি। ওটা দেখেছি, মনে হয়েছে যে কাজটা খুব সহজ। কিন্তু ১ দিন বা ২ দিন পরে যখন আপনি আবার কাজটা করতে যাবেন, তখন কিন্তু আপনি ওই কিভাবে করছিলেন কিন্তু ভুলে গেছেন। আর করতে পারছেন না। কিন্তু ওই যে কাজটা আপনি রাস্তাতে যাওয়ার সময় দেখছিলেন, ওই কাজটা যদি উনি যেভাবে করছে, ওইভাবে যদি আপনি ২-১ বার প্র্যাকটিস করে নিতেন সঙ্গে, তাইলে কিন্তু এটা আর কি ভুলবেন না। এজন্য অনেক জিনিস আছে যেটা আপনি দেখার পরে দেখে মনে হবে যে সহজ। কিন্তু বাস্তব যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে ওটা ভুলে গিয়েছেন যদি সঙ্গে না করে থাকেন। তো এরকম হচ্ছে যে বিষয়। তো আমি দেখার পরে ক্লাস শেষের পরেই আপনাদের কাজ হবে এই জিনিসগুলা এভাবে দেখে নেওয়া, এভাবে জিনিসটাকে বুঝে নেওয়া। আবার আটকে গেছেন, বাধাগ্রস্ত হয়েছেন, আবার আমাকে জানাবেন যে এটা একটু ভুলে গেছি। আবার দেখিয়ে দিলাম, তাহলে আপনি আগাতে পারবেন। আর যারা এভাবে চেষ্টা করছেন, আটকে গেছেন, প্রশ্ন করছেন, তারাই একমাত্র কিন্তু ভালো কিছু করতে পারবেন। আপনি পাচ্ছেন না রেখে দিলেন যে থাক গিয়া, তাইলে কিন্তু আর ভালো কিছু হবে না। এখানে শিখার জন্য এসছেন, লজ্জা শরম কিছু নেই, এখানে ভয়েরও কিছু নেই, কারণ এখানে কেউ আপনাকে মারছে না। কথাটা বুঝতে পারছেন? যে এখানে কেউ আমাকে মারবে বা আমি কোনো কিছু একটা জিগাইলে মনে হয় যে আমাকে বকবে, এরকম না। আপনারাকে আমাকে বুঝানোর জন্যই আমরা আছি, আপনি শিখার জন্য এসেছেন। শুধু শিখার মন মাইন্ডটা আপনি রাখেন, বাকি কলা কৌশলগুলা আমি যত সহজভাবে দেওয়া যায় বা যত সহজে দিলে আপনি বুঝবেন, আমি আপনাকে ওগুলা দেবই। তাহলে এখন মডেল তো আমরা ওপেন করলাম। এখন এই মডেলে দেখেন কয়টা অপশন পেয়েছি: বিটম্যাপ, ডায়োডা, হার্ডওয়্যার সলিউশন, স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, থার্মিস্টর, তারপর ভোল্টেজ। এই 5টা অপশন আছে। মূলত আমাদের একটা মোবাইল ফোনের কাজ করতে গেলে এই ফাংশনগুলো দরকার। মানে এগুলোর ভিতরেই কিন্তু সিস্টেমগুলো দেওয়া আছে। তো বিট ম্যাপ, ম্যাপ কথাটার উল্লেখ মোটামুটি তো আইডিয়া পেয়েছেন। কথাটা বুঝতে পারছেন, আমরা তো গুগল ম্যাপ ব্যবহার করি। তার মানে কি? রাস্তা দেখা একটা। তো এরকমই এই বিট ম্যাপ যেটা বুঝেছি, এটাও একটা রাস্তা দেখায়। তা আমরা এখানে ক্লিক করি। শুধু যে রাস্তা দেখায় তা না, এখানে অনেক কিছু কিন্তু দেখেন। এখানে ক্লিক করার পর আরো ৩টা অপশন আসলো। লেখা আছে যে ভ্যালু ফুলক, আর একটা লেখা আছে ভ্যালু সানোয়া। তো এই ফুলক আর সানোয়া এগুলো হচ্ছে একটা কোম্পানির মিটারের নাম। আমাদের আপনাদের সামনে যে মিটারটা আছে, ওটা হচ্ছে যে সানশাইন কোম্পানি। কথা বুঝতে পারছেন? কারো সামনে আছে RF4 কোম্পানি, আমার কাছে আছে দেখেন ইউনিটি, আরো কয়েকটা কোম্পানির মিটার আমরা ব্যবহার করি। তো এগুলো হচ্ছে যে এক একটা কোম্পানির মিটারের নাম দিয়েছে। আর ভ্যালু লিখেছে, মানে কি কোথায় কত রিডিং থাকে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে ওরা। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা এখন একটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন যে এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড মোবাইল ফোনের। তো মাদারবোর্ডটা যদি এখন আমরা জুম করি এখান থেকে আমরা একটা ছোট্ট কয়েকটা জিনিস আগে বুঝে নিই। এখানে দেখেন কিছু বল আছে হলুদ কালার, আছে না? কিছু আছে, এটা কি কালার? নীল কালার। এটা আছে কালো কালার বা একটু ছাই কালার, কালো একবারে না, ছাই কালার। এই যে হলুদ যে কালারগুলা দেখছেন, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের পজিটিভ লাইন। কি লাইন? পজিটিভ লাইন। এই লাইন কানেকশন থাকতে হবে, এটা অবশ্যই মাদারবোর্ডে কানেকশন লাগবে। তারপর এই যে নীল কালার দেখছেন, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের এনসি মানে ফলস লাইন। কথাটা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের এনসি। এই বলগুলা যদি ছিঁড়ে যায়, উঠে যায়, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই হলুদ কালার বল যদি একটা ছিঁড়ে যায়, ওটার জন্য একটা সমস্যা দেখাবে। কথাটা বুঝতে পারছেন? আর এই যে ছাই কালার যেটা দেখছেন, এটা হচ্ছে যে গ্রাউন্ড নেগেটিভ। এই বলটাও আমাদের লাগবে, নেগেটিভও ছিঁড়ে গেলে হবে না। একটা আমাদের ফ্যান বলেন, লাইট বলেন, জ্বালানোর জন্য একটা নেগেটিভ লাইন লাগে, একটা পজিটিভ লাইন লাগে। বুঝতে পেরেছেন? 2টা লাইন লাগে। এই নেগেটিভ আর পজিটিভ এই 2টা লাইন আমাদের লাগবে। কারণ কোনো কারণ পজিটিভটা ঠিক মতন থিয়েছে, নেগেটিভটা নেই, কাজ করবে? কাজ করবে না। তাহলে মাদারবোর্ডের যখন যেখানে কাজ করেন,
নেগেটিভ আর পজিটিভ এই দুটো লাইন যাতে কি থাকে, ঠিক থাকে। এটা মাথায় থাকবে বিষয়টা? ঠিক আছে। আর এটা যদি উঠাও যায়, ছিঁড়া যায়, এগুলো আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কি এখন একটা জিনিস বিট ম্যাপ থেকে আমরা একটা কি জিনিস পেলাম, যে মাদারবোর্ডের কোন লাইনটা পজিটিভ, কোন লাইনটা নেগেটিভ, কোনটা ফলস, এটা চিনতে পারলেন না? পারলেন না? মানে এ একটা সুবিধা, এটা আপনার জন্য সহজ হলো। তারপর দেখেন এখানে আবার একটা জিনিস আমরা খেয়াল করি, এই এটা দেখেন যে এটার একদিক হলুদ, একদিক ছাই কালার। তাহলে এখানে একটা কিছু লাগানো ছিল, এটা কিভাবে লাগানো ছিল? প্যারালালে। দেখেন আপনি এটাও সহজে বুঝে গেলেন যে এটা ছিল প্যারালালে। এখন ধরেন কোনো কারণে এটা উঠে পড়ে গেছে, এখন মাপলেন একদিক পজিটিভ একদিক নেগেটিভ, এখন আসলেই এভাবে ছিল না এটা শর্ট হয়ে যায় নেগেটিভ দেখেছে, এই জিনিসটা আপনি শিওর হবেন কোথায় এসে? এভাবে বিট মাপে আসার পর, যে না এটা তো কোম্পানি থেকেই প্যারালালে দিয়েছে, তার মানে এদিক নেগেটিভই থাকবে, এদিক পজিটিভ থাকবে। এই হচ্ছে যে আপনি বিষয়টা এখান থেকে একটা জিনিস শিখতে পারলেন বা এটা একটা বুঝলেন। তারপর দেখেন এটা দেখেন দুই দিকে কি হলুদ কালার, তাহলে এটা কিভাবে ব্যবহার হয়েছে? সিরিজে। তাহলে এই জিনিসটাও আপনি কিন্তু এখন বুঝতে পারলেন। দেখেন ক্লাসগুলো দেখেন পর্যায়ক্রমে কিন্তু আপনারা শিখেছেন, মিটারের মাপ থাকে, এটা থেকে সিরিজ প্যারালাল। এখন ওই জিনিসগুলো কিন্তু আবার মাদারবোর্ড আপনি বাস্তবে আবারও ভালো করে দেখছেন, এখন কিন্তু সহজ হয়েছে বুঝার। আর একটু পরিশ্রম বেশি করলে আরো ভালোভাবে আপনি বুঝবেন। তাহলে এটাও আপনি বুঝে গেলেন যে প্যারালাল সিরিজ। এবার আর একটা জিনিস আমাদের দরকার হয়ে জানা, ধরেন এখন এই কানেকশনটা এটা বুঝলাম যে এই কানেকশনটা কোন আইসির কাছে গেছে, এটা কিন্তু আমাদেরকে জানা দরকার। অনেক সময় দেখেন যে এই লাইনটা শর্ট হয়ে গেছে, এখন এখানে কত রিডিং পাওয়া দরকার? 557, কিন্তু এখন মাপতে গিয়ে দেখছেন যে এখানে 2-3 রিডিং আসছে, মানে শর্ট হয়ে গেছে, ফুল শর্ট। তাহলে এখন এটা যে কোন আইসির সঙ্গে যুক্ত আছে বা কোন আর কার কার সঙ্গে সম্পর্ক আছে এটার, এটা তো আমাদের জানা দরকার, নাহলে তো আপনি সমাধান করতে পারছেন না। তাহলে এখন কি করতে হবে, এখানে আমরা এখন ক্লিক করব, ক্লিক করলে দেখেন যে এই দিক দিয়ে, এই যে সুন্দর করে দেখেছে, এই দিক দিয়ে একটা এআইসির সঙ্গে যুক্ত আছে। দেখেন যে আইসির সঙ্গে যুক্ত আছে ওই হলুদ বলটা কিন্তু এই সবুজ কালার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর এই যে দেখেন এই দিক দিয়ে গেছে, যে এভাবে যে তার ওর মধ্যে গেছে, এটা কিন্তু কোনো কানেকশন না, বুঝতে পেরেছেন? এটা কোনো কানেকশন না, এটা এমনি লাইন টেনেছে। যদি ওর উপরে কানেকশন হতো তাহলে কি হতো? সবুজ হয়ে যেত কিভাবে, বুঝতে পেরেছেন? তাহলে এই আইসির সঙ্গে যুক্ত আছে। তারপর কোথায় গেছে দেখি, এই আইসি দিয়ে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আমরা যদি দেখি কোথায় গেছে, এখানকার একটা বলের সঙ্গে আছে, বুঝতে পেরেছেন? তারপর যদি দেখি এইদিকে, আমরা তো এখানেতে পেয়েছি, তারপর এখানকার ওই একটা বলের সঙ্গে যুক্ত আছে। এটা মূলত ডুয়েল মাদারবোর্ড, তার মানে এই মাদারবোর্ডটা যখন এখানে বসবে তখন এই বলটাই কিন্তু এখানে কি হবে, টাচ করবে। তো এটা কিন্তু একটাই কানেকশন। তাহলে মূল এখানে আমরা বুঝতে পারলাম যে এই ক্যাপাসিটার থেকে, এই ক্যাপাসিটার হোক রেজিস্টর, এখান থেকে এখানে কানেকশন আছে, এখান থেকে তখন সরাসরি চলে এসছে কার কাছে? সিপিইউর ভিতরে, বুঝতে পারছেন? সিপিইউর ভিতরে। আর এই কানেকশনটার কাজ হয়েছে যে কি, এই আইসিটা আছে ওপরের মাদারবোর্ডে, এই আইসিটা আছে নিচের মাদারবোর্ডে, যখন দুইটা একখানে ফিটিং করবেন তখন এয়ার কানেকশনটা এর কাছে আসবে। তো এই যে এখন আমাদের জন্য বুঝতে সহজ হলো না? এখন ধরেন এই লাইনটা শর্ট আছে, তাহলে আপনাকে কাজ করতে হবে কোথায়? এআইসিতে। যদি এআইসিতে না হয় তাহলে কাজ করতে হবে এআইসিতে। তাহলে এখন আপনার কাছে এই যে রাস্তাটা দেখিয়ে দিলে যে এআইসির সঙ্গে সম্পর্ক আছে, এটা আপনার জন্য সহজ হলো না? এই যে এই সময় বাঁচাটা, এটাই হচ্ছে আমাদের মূলত ডায়াগ্রামের কাজ। এখান থেকে আমরা এই যে সময়টা বাঁচলাম। এখন যদি ওটা না হইতো তাহলে আমরা কি করতে হতো, একটা একটা করে মাপতে হইতো, এভাবে খুঁজে বের করতে হইতো, এমনি এমনি অনেক পরিশ্রমের একটা ব্যাপার ছিল। আপনার এটা এখন কম সময়ে অনেক একটা বড় ধরনের জিনিস সহজে বুঝতে পারলেন। তাহলে কি ডায়াগ্রামের বিষয়টা বুঝতে পারছেন? তো এটাই কি বলা হয়েছে, যে এটা হচ্ছে যে বিট ম্যাপ। বিট ম্যাপ থেকে এই যে কোন লাইন কোথায় গেছে এটা একটা বুঝলাম, প্যারালাল আছে, সিরিজ আছে, নেগেটিভ বল, ফলস বল, পজিটিভ বল চিনলাম। এরকম আরো কিছু ছোট ছোট কাজ আছে, যত এগুলা পিছনে লেগে থাকবেন দেখবেন তত শিখবেন। তারপর ধরেন এই কয়েল কোথায় গেছে আমরা যদি দেখি, প্রথমে এটা ক্লিক করলাম, দেখেন এই কয়েল কি করছে, এই আইসি থেকে এখানে আসছে। তারপর এটা যেহেতু কয়েল আমাদের, তো কয়েলের কাজ কি? প্রাথমিক কাজ মানে একটা সাধারণ কাজ কি, পাসিং করা, এই মাথা থেকে নিয়ে ও পাশে পাস করা।
এবং উনি কোন এরিয়ার উপর আছে ওটার উপর ডিপেন্ড করে, বুস্টিং করবে না অ্যাম্পিয়ার বৃদ্ধি করবে। কথাটা বুঝতে পারছেন? তো এখন আমরা এখানে আবার এদিক থেকে এদিক পাসিং করছি, তাহলে কোথায় গেছে আবার দেখি, পাসিং করে কোথায় গেল। ক্লিক করলাম, আবার এই পাসিং করে সেম ওই আইসির ভিতরেও গেছে, পাশে দুইটা সিরিজে কম্পোনেন্ট আছে ওখানেও গেছে, আবার এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে এখানে একটা আইসি আছে, তারপর এখানে একটা আইসি আছে, এই দুই জায়গাতে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম যে দুটো আইসির ভিতরে আছে। আবার আর একটা জিনিস আছে বুঝার, এখানে কিন্তু সিরিজে ধরো এখানে লেখা আছে কি আর, তাহলে এটা কি রেজিস্টর, তাহলে এটার কাজ হচ্ছে রেজিস্টরও সাধারণ কাজ কি পাসিং। তার মানে যখন এদিকে আসছে তার মানে এদিকেও গেছে, পাস করে দিয়েছে। তাহলে পাস করে আবার কোথায় দিয়েছে দেখি, আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছি যে আবার পাস করে কি ওখানে দিয়ে রেখে দিয়েছে, আর কোথাও যায়নি। তাহলে এইদিকের বিষয় শেষ। আবার দেখেন এটা সিরিজে আছে, এদিকে তো ছিল আমরা, এটা কি লেখা আছে সি ক্যাপাসিটার। এই যে সিরিজে এখানে ক্লিক, ক্যাপাসিটারে কি সিরিজে পাসিং করে ডিসি ভোল্টেজ, শুধু ফ্রিকোয়েন্সি পাসিং করতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে এই লাইনটা লেখা আছে যে VRF PA, কথাটা বুঝতে পারছেন? তো এটা RFICর কাজকার একটা লাইন। এখন এই লাইনের ভিতরে দিয়ে সম্ভবত ফ্রিকোয়েন্সি যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই দিক দিয়ে কোথায় যাচ্ছে, ক্লিক করি, এখান থেকে আবার এখানে আসছে। তো এই যে একটা ছোট্ট জিনিস এখান থেকে বুঝলাম যে ডিসি ভোল্টেজ কিন্তু আর যাচ্ছে না, ফ্রিকোয়েন্সিটাই এখান থেকে ওখানে পাসিং হচ্ছে। তো এই যে ডায়াগ্রামের বিট ম্যাপের কিছু ধারণা আজকে দেওয়া হলো, এবং এটা আপনারা ট্রাই করেন, তাহলে আস্তে আস্তে বুঝবেন। কিছু জিনিসকে বুঝতে পারলেন যে কোথা থেকে কোথায় গেছে, কীভাবে বের করতে হয়। এটার ব্যাপার তো মোটামুটি আমরা বুঝলাম যে বিট ম্যাপের কাজ কি। চলে যাই, তারপর আসি ডায়োডা ভ্যালু। ডায়োডা ভ্যালু মূলত দেখেন এখানে অনেকগুলো লেখা আছে যে কানেক্টর, 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 আইসি অনবোর্ড, আইসি অনবোর্ড। তারপর দেখেন যে ফুলক, সানোয়া, সানশাইন, জোটেক, ফুলক, সানোয়া, এরকম বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে। আপনি যে কোনো একটা কোম্পানি ওইটালে সমস্যা নেই, আপনি আপনার কাছে যেটা মিটার আছে সেটার দাম মাপবেন। তো কানেক্টর ডায়োডা লিখেছে, তার মানে কি দেখেন এখানে আমরা যদি এখন জুম করি, এসে যে জুম করলাম, জুম করার পর এই যে আমাদের পজিটিভ যে লাইনগুলো আছে, কানেকশনগুলো, কোন লাইনে কত রিডিং পাবো ওই জিনিসটা কিন্তু এখানে দেখাই। কথাটা বুঝতে পারছেন? যেমন এখানকার প্রতিটা লাইনে কি লেখা আছে OL, মানে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইনে কোনো রিডিং পাবেন না, কিন্তু আবার শর্ট থাকা চলবে না। যদি দেখছেন যে এখানে কোনো রিডিং আসে না, এটা হলে সমস্যা নেই, কিন্তু এখন মাপছেন দেখছেন যে শর্ট দেখাচ্ছে 2 3 1 2 আসছে, তাইলে ফের আবার সমস্যা। তারপর আপনি যদি দেখেন যে এগুলো আছে যে আমাদের ওই যে অন অফ ভলিউমের কি, এটা হচ্ছে যে কি নেগেটিভ, এই একটা লাইন দিয়েছে, এই কত রিডিং লিখেছে 293, এখানে লিখেছে 917, এখানে লিখেছে 998। তো এই যে এখন মিটার যখন আপনি ডায়েট মোডে মাপবেন তখন এই রিডিংগুলো পাবেন, ওইটাই এটা মূলত বোঝাতে চেয়েছে ডায়োডা ভ্যালু। বুঝতে পেরেছেন আপনারা যে ডায়োডা ভ্যালু এটা কি বলছে যে ডায়োডা ভ্যালু। এবং আরও বিভিন্ন জায়গায় এরকম কানেক্টর আছে, ক্যামেরা কানেক্টর বললেন, চার্জিং কানেক্টর বললেন। দেখেন এটা হচ্ছে যে ব্যাক ক্যামেরা 10x, কথাটা বুঝতে পারছেন? জুমসের যে ক্যামেরা দেখেন, এই যে প্রতিটা কানেক্টরের পজিটিভ লাইন যেটা দেখেন, এটাতে 560 মতো রিডিং, এবং লাইনটার নাম কি, কথাটা বুঝতে পারছেন? এই যে কত ভোল্টেজের লাইন, 2.8 ভোল্টেজের, এটা 3 ভোল্টেজের, এটা 1.8, এটা 1.8, নামও লেখা আছে, আবার ভোল্টেজটাও দেওয়া আছে। তাহলে কত কত রিডিং পাবেন এখানে উল্লেখ করা আছে। এখন উনি কোন মিটার দিয়ে মেপেছে, ফুলকের একটা মিটার দিয়ে মেপেছে, তখন এই রিডিং এসছে। এখন আপনি আপনার কাছে যে সানশাইন মিটার আছে বা আর অন্য কোনো কোম্পানি হতে পারে, এখন উনি পেয়েছে 544, আপনার মিটারে 600 আসতে পারে, 700 আসতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। বা এমন হতে পারে যে বেশি না এসে কম আসলো, 400 আসছে বা 350 আসছে, সমস্যা নেই, ঠিক আছে। কারণ মিটার ভেদে রিডিং কম বেশি আসতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? আবার যদি অতিরিক্ত হয়ে যায়, দেখা যাচ্ছে যে 500 দিয়েছে কিন্তু মিটারে, আপনার মিটারে দেখাচ্ছে 100, তাহলে কিন্তু আবার লাইনের সমস্যা আছে। বা দিয়েছে 500 কিন্তু আপনারটাতে দেখাচ্ছে 1500, তাহলে কিন্তু আবার সমস্যা আছে। কথাটা বুঝতে পারছেন? অতিরিক্ত
কমা বেশি হইলে আবার ওই লাইনে সমস্যা, অতিরিক্ত কমে গেলে শর্ট, অতিরিক্ত বেড়ে গেলে ওভার রিডিং বলা হয়। তখন ওইটা একটা প্রবলেম, ওইটার কারণে দেখা যাচ্ছে যে কাজ করবে না। এই হচ্ছে যে ডায়োডা ভ্যালু। আইসি অন বোর্ড এটা বুঝাতে চাইছে, আমরা এটা ক্লিক করে একটা দেখে নিই। এইগুলো কিন্তু আপনারা আবার চর্চা করতে হবে, দেখতে হবে। আইসি অন বোর্ড বিষয়টা এখানে বুঝাতে চেয়েছে, মাদার বোর্ড থেকে একটা আইসি আপনি যদি খুলে নেন, খুলে নেওয়ার পর ওই লাইনটা যদি মাপেন কত রিডিং আসবে ওইটা এখানে দেখাতে চাইছে। ধরেন এটা একটা পাওয়ার আইসি, কথাটা বুঝতে পারছেন? এই এখানে মূল পাওয়ার আইসিগুলো দেখাই আমরা। সিপিইউ আছে এই সাইডে, এই হচ্ছে যে মূল পাওয়ার আছে। ধরেন এই যে এখানে আমরা জুম করছি, দেখেন দেখেন এই লাইনে কত রিডিং পাবেন আইসি খুলে নেওয়ার পর, মাদারবোর্ড থেকে আইসিটা খুলে নেওয়ার পর কত রিডিং, 264। বুঝতে পেরেছেন? তাহলে এভাবে করে কিন্তু আপনাকে রিডিংগুলো চেক দিতে দেন। এটা লাইনে কত পাবেন, 171। কথাটা বুঝতে পেরেছেন? এখানে 171 পাবেন। আর এই লাইনগুলো হচ্ছে জিএনডি মানে নেগেটিভ। তারপর দেখেন এটাতে লেখা আছে কি, ও এল। এই লাইনে কিন্তু শর্ট থাকা চলবে না, কিন্তু রিডিং পাবেন না। লেখা আছে ওয়েল, কিন্তু রিডিং পাচ্ছেন না, কিন্তু মিটার দাম আপনি 2-3 শো করছে, 200-500 রিডিং আসে না, কিন্তু কি 2-3 বা 10 শো করছে, তার মানে লাইনটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এটাই কিন্তু একটা সমস্যা। বুঝতে পেরেছেন? ওয়েল লেখা থাকলে ওয়েলই আসতে হবে, আর যদি রিডিং আসে তো আসতে হবে 300-250 এরকম রিডিং আসতে হবে। কথাটা বুঝতে পারছেন? আর যদি রিডিং না আসে, একবারে 0-0 মিটারে যেভাবে ওয়েল লেখা থাকে সেম আসতে হবে। দেখেন এটাতে 119 আসবে, 119 আসলেও কিন্তু এই লাইনটা শর্ট না, লাইন ঠিক আছে। তো বাক ভোল্টেজের এগুলা লাইন আর কি। তাহলে আইসি খোলার পরে যে আমরা রিডিং পাবো কত, এটা দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন আর একটা বাক ভোল্টেজের লাইন আছে, মাত্র কত রিডিং পাবেন, 20। অনেক সময় আমরা অন্য অন্য জায়গায় যদি 20 রিডিং পাই তাহলে তো শর্ট, কিন্তু এই লাইনের ক্ষেত্রে কি নাই, শর্ট না, এটা এই রিডিংই থাকবে বাক ভোল্টেজের এই লাইনটা। তাহলে আইসি অন বোর্ড মানে কি বুঝতে পারলেন? যে মাদারবোর্ডের আইসি খুলে নেওয়ার পর ওই পয়েন্টগুলাতে বলগুলাতে আমরা যদি মাপি, যে রিডিং পাবো ওই সিস্টেমটাকে বলা হয়েছে আইসি অন বোর্ডের রিডিং। কত কত রিডিং পাওয়া যাবে একটু মনে রাখেন, মানে জিনিসগুলো দেখবেন। তারপর দুইটা জিনিস বুঝলাম। তারপর আমরা চলে আসছি হার্ডওয়্যার সলিউশন। এই হার্ডওয়্যার সলিউশনে মূলত এখানে শর্টকাটে কিছু কানেকশন দেওয়া হয়েছে, যে এই লাইন এখানে এখানে গেছে, এরকম করে একটু শর্টকাটে দিয়ে রেখেছি। আবার এখান থেকে মোবাইল ফোনের কোনটা কি আইসি চিনতে পারবেন, এরকমও কিন্তু অপশন আছে। আচ্ছা আমরা একটা সাধারণ জিনিস দেখে চার্জিংয়ের লাইনই দেখি। এই চার্জিংয়ের জন্য এই যে চার্জার ডাটা লেখা আছে, এখানে ক্যামেরা লেখা আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট, ফ্রন্ট ক্যামেরা, এলসিডি, মাইক্রোফোন, স্পিকার, বিভিন্ন রকমের লেখা আছে। তো কি সিস্টেম থাকে আমরা একটা ক্লিক করলে বুঝতে পারবো যে এখানে আসলে কি সিস্টেম দিয়েছে। চার্জার ডাটা নামের অপশন ওপেন করলাম আমরা। ওপেন করার পর এবার এখানে কোম্পানির থেকে এই ডায়াগ্রামটা যে অঙ্কন করে যে তখন দেখাইছে, দেখেন প্রথমত কানেক্টর, এই দেখেন প্রথমে যখন আমরা মোবাইল ফোন চার্জে লাগাই ওই যে র্যাবনের মাধ্যমে প্রথমে এই কানেক্টরে আসে, নিচের চার্জের পিন থেকে এই কানেক্টরে আসে। লাইনটার নাম হচ্ছে ভি ব্যাস, ওবিপির কাছে যাই। তারপর MUICDN মানে ডিএমডিপি ডাটার যে লাইন, তো এই দুটো গেল। তো এই লাইনটা কোথায় গেছে, এদিক থেকে এইদিক থেকে এইদিক থেকে এই বলের কাছে এসছে লেয়ারের মাধ্যমে। তারপর এই দিক দিয়ে তারপর আবার কোথায় গেছে গো দাদারা, এই যে ডটের কাছে এসছে 2-3টা ডট। তারপর আবার ওই দিক দিয়ে চলে গেছে, এই হচ্ছে একটা আইসি, এটাই ওবিপি আইসি। এই দিক দিয়ে আবার চলে গেছে, এই দিক দিয়ে আবার এখান দিয়ে এ হচ্ছে চলে এসছে, এটা হচ্ছে আমাদের মেন চার্জিং আইসি। বুঝতে পেরেছেন? তো এই যে চার্জিং আইসির কাছে এখন ইন হইলো, তারপর এই যে ডিএমডিপিটি ইন হয়েছে, এরপর চার্জ বের হয়েছে, এরপর এই যে ভি ব্যাট SR এই দিক দিয়ে মনে করেন যে ব্যাটারি কানেক্টরের কাছে চার্জটা চলে গেছে। বুঝতে পেরেছেন? এতটুক জিনিস কিন্তু ওনারা খালি অঙ্কন করে দিয়েছে, কিন্তু এখানে লিখা নাই কোনো জায়গায় যে আপনার মোবাইল ফোন ফেক চার্জ বা চার্জ হয় না
বা ডিসপ্লেতে চার্জ শো করে না, এটা লেগে যে কী চেঞ্জ করতে হবে, কী পাল্টাতে হবে, এরকম করে কিছু কিন্তু দেয়নি। কিন্তু এতটুকু আপনি বুঝতে পারলাম যে আমার এটা ওভিপি আইসি, এটা মেন চার্জিং আইসি, বুঝতে পারছেন? তার মানে আমাকে এখন এই চার্জিং কানেকশনগুলো এখানেই আছে, তার মানে আমাকে এখন এই কানেকশনগুলো ঠিক আছে কি না, এই আইসিটা ঠিক কাজ করছে করে না, আমাকে এখন দেখতে হবে। এই জিনিসটাই হচ্ছে যে ডায়াগ্রাম আমাদের হেল্প করে, মানে কোন লাইন কোথায় গেছে এটা দেখিয়ে দিলে। এখন আপনি ওই লাইনগুলোর রিডিং ঠিক আছে কি নাই, লাইন মিসিং হয়ে গেছে না শর্ট হয়ে গেছে, এগুলো এখন আপনি চেক দিতে হবে। তাহলে হার্ডওয়্যার সলিউশনের কি বিষয় বুঝতে পারলেন, কি থাকবে? আমরা যদি আর একটা দেখি, ধরেন যে সিম্পল ফিঙ্গারপ্রিন্টের লাইনই দেখি, আমি একটা দুটো করে দেখাচ্ছি, বাকি আপনারা কিন্তু সবগুলো একটা একটা টিপে দেখবেন। দেখেন যে ফিঙ্গারপ্রিন্টের জন্য কানেকশন, তো দেখেন এই হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের কানেকশনের এই কানেক্টরে এই হচ্ছে যে 1 2 3 4 5 6, আর এখানে কানেকশন দেয়নি, মোট হয়েছে যে 6টা লাইন। মানে এই 6টা লাইন কোন আইসি থেকে আসছে আমরা কি আইডিয়া করে বলতে পারবো? বলতে পারছি না। বা আমরা আমরা এখন একটা নতুন মোবাইল ফোন পেলেন, এখন এই 6টাই যে ফিঙ্গারপ্রিন্টের লাইন, এটাকে আপনি মোবাইল ফোন হাতে নিয়ে বলতে পারবো আমরা মাদারবোর্ড? পারছি না। আমাদের এই ডায়াগ্রামের হেল্প হলো এটাই, যে দেখিয়ে দিলে এই 6টা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের এবং আসছে কোন আইসি থেকে আমরা দেখি। এভাবে জুম কমাই, দেখেন একটা চলে গেছে এ হচ্ছে আইসির ভিতরে, কথাটা বুঝতে পারছেন, 1.8 ভোল্টেজের লাইন। আর বাকি 5টা চলে গেছে সরাসরি সিপিউর কাছে। এই হচ্ছে 1 2 3 4 5। এখন এই 5টার কোনো কারণে যদি কানেকশন এই কানেক্টরের কাছে যদি না আসে, তাহলে অনেক সময় সিপিইউ থেকে সমস্যা। কথাটা বুঝতে পারছেন? ধরেন মাপছেন, এখানে কোনো রিডিং শো করছে না, সবই ওয়েল চলে আসছে, তখন বুঝতে হবে যে কি আপনার সিপিইউ থেকে এই পর্যন্ত সাপ্লাই আসছে না। তো এটা যেহেতু ডুয়েল মাদারবোর্ড, তো সিপিইউর কাজ করার আগে এটা কিন্তু ওপর পার্টি আছে, এই অনেক সময় দেখেন এই যে লেয়ারের মাধ্যম দিয়ে কিন্তু আসে, বুঝতে পারছেন? এই যে লেয়ারের মাধ্যম দিয়ে, তো অনেক সময় হাত থেকে মোবাইল পড়ার পর দেখা যাচ্ছে লেয়ারের একটা বল কেটে গেছে, তখন আর ফিঙ্গারপ্রিন্ট আসে না। তো ওইটা কোনো সমস্যা না, তখন আপনাকে সিপিইউ না কাজ করে আগে লেয়ারের কাজ করতে হবে। এই যে জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেগুলো সিঙ্গেল মাদারবোর্ড, সেগুলো তো আপনি মাপার পরে দেখছেন যে এখানে রিডিং নেই, তখন আপনি সরাসরি চলে গেলেন সিপিইউর কাজ। দেখতে পাওয়া যাচ্ছে তো সুন্দরভাবে। এটা গেল, তারপর জাম্পার করা যায়। এখন এটা গেল, এটা যাওয়ার পর পাশাপাশি দেখেন কম্পোনেন্ট নেম নামের একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে লেখা দেখাবে যে কোনটা কি আইসি, এরকম করে লিখে দিবে, বুঝতে পেরেছেন? দেখেন এটা এরকম করে ঘিরে এভাবে করে লিখে দিয়েছে, কি লিখেছে এটা? পাওয়ার, তার মানে এটা আমাদের পাওয়ার আইসি। তারপর এখান থেকে এনে লিখে দিয়েছে যে LXIL AFC, এটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা চার্জিং এরিয়া আইসি, ওই ওবিপি আইসি সিস্টেম করে দিয়েছে। তো এরকম নাম, এগুলো অনেক সময় আমাদের খুঁজতে হবে, বা আরও অপশন আছে। দেখেন এখানে লিখেছে কি অডিও, তার মানে আমাদের মোবাইল ফোনে যে রিংটোন বাজে অডিও আমরা সাউন্ড, তার এই আইসির মাধ্যমে কাজ করছে। তো এরকম করে দেখেন। তারপর এই যে এখানে ঘিরে লিখে দিয়েছে, কি লিখেছে? এলসিডি লাইট, তার মানে আমাদের মোবাইল ফোনে যে লাইট জ্বলতেছে ওই লাইটিং আইসি কিন্তু এইটা। তো এভাবে করে করে আমরা কি সহজে বুঝতে পারছি। দেখেন এখান থেকে দুইটাকে একখানে মার্কিং করে দিয়েছে, লিখেছে কি আরএফ। আরএফ মানে হচ্ছে ডব্লিউটিআর। তাহলে কি আপনি অনেকগুলো আইসি সহজে চিনতে পারছেন না? দেখেন এটা কি লিখেছে চার্জার, মানে আমাদের কি চার্জিং আইসি, বুঝতে পেরেছেন? তো এভাবে করে আমাদের কিন্তু অনেকগুলা অপশন থাকবে, লিখা থাকবে, এগুলো এখন সময় বাইবেক করে 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 আপনাকে দেখতে হবে, এবং এই নাম্বারগুলা লিখা আছে যাতে মনে হয়ে যায়। যেমন এটা ৭৭০৯৮ লিখেছে, এটা একটা আইসি। এটা কি লিখেছে? পিএ আইসি। কথা বুঝতে পারছেন? পিএ মানে নেটওয়ার্কেরই, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এখানে নেটওয়ার্কের। তো এটা একটা নেটওয়ার্কের আইসি, কথাটা বুঝতে পারছেন? আরও কিছু অপশন আছে, এটা 4G আইসি না 2G আইসি না 3G আইসি, কীভাবে বের করবেন? আরও কিছু অপশন আছে, যেটা সামনে আরও ক্লাস যখন করাবো আমরা, তখন ওগুলো কিছু বিষয় ক্লিয়ার হবে। তো এইভাবে করে কি আপনার কোনটা কি আইসি সহজে আপনি বুঝতে পারছেন না, নামগুলো লেখা আছে। তাহলে এই হার্ডওয়্যার সলিউশনে এখানে অনেকগুলো অপশন আছে, এটা থেকে আপনি অনেক হেল্প পাবেন। তাহলে এটা গেল। তারপর এখন থাকলো স্কিমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, থার্মিস্টর, ভোল্টেজ।
তো স্কিমেটিকটা আমাদেরকে আলাদা করে একবার বুঝতে হবে। ওটা প্রাথমিক ব্যবহার, ওটা পরে। থার্মিস্টর বিষয়টা আমি একটু দেখিয়ে দিই, তাহলে সহজে বুঝবেন। এটা শর্টকাট আছে। এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এরকম মার্কিং করে এখানে লিখেছে, কি লিখেছে 100 কে, এবং থার্মাল রেজিস্টরটা আছে এখানে। এই থার্মিস্টর মানে মূলত বোঝাতে চেয়েছে আমাদের মাদারবোর্ডে কোথায় কোথায় থার্মাল রেজিস্টর আছে এবং কত কিলো ওহমসের, ওইটা কিন্তু এখানে শুধু দেখিয়ে দিয়েছে। আমরা তো পূর্বের ক্লাসে থার্মাল রেজিস্টর তো চিনেছি নাকি? তো ওই থার্মাল রেজিস্টরটাই এখানে দেখানো হয়েছে। যে মাদারবোর্ডের কথায় জানি একটা পেলাম, এই দেখেন এখানে একটা আছে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের পাশে, বুঝতে পেরেছেন? এখানে একটা দিয়েছে 100 কিলো ওহমসের। হ্যাঁ, ফ্ল্যাশ লিখেছে দেখেন, ফ্ল্যাশ থার্ম, মানে ফ্ল্যাশ লাইটের এখানে থার্মাল রেজিস্টরটা দিয়েছে। তারপর যেমন এখানে দিয়েছিল পিএ, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, মানে নেটওয়ার্কের এখানে ব্যবহার করা হয়েছে। তারপর দেখবেন যে এখানে লিখেছে সিএইচজি, মানে হচ্ছে চার্জিং, কথাটা বুঝতে পারছেন? এই চার্জিং এর এখানে ব্যবহার করেছে। যখন অনেক সময় মোবাইল ফোন আমরা চার্জে লাগাই, তা টেম্পারেচার হাই লো এরকম আসে না? ওইটা কিন্তু এই যে দেখেন এই চার্জিং এর এই থার্মিস্টরের কারণে যদি কোনো কারণে লাইন মিসিং, ভোল্টেজ মিসিং বা থার্মিস্টরটা খারাপ, তখন কিন্তু এই ধরনের প্রবলেম অনেক সময় দেখাবে। আর এই যে এগুলার সময় যদি খারাপ হয়, অনেক সময় কল দিতে যাব অন হইতে পারে, বা নেটওয়ার্ক অনেক সময় ঝামেলা করছে, বা সেট হ্যাং করছে, রিস্টার্ট মারছে, এগুলার কারণে এরকম অনেক সময় হবে। তো এই থার্মিস্টরের কাজ কি বুঝতে পারলেন? যে আপনার মাদারবোর্ডে কোথায় কোথায় থার্মিস্টর দেওয়া আছে শুধু দেখিয়ে দিয়েছে। এটাই হচ্ছে যে ডায়াগ্রামের এই একটা ব্যবহার। এটা যদি না থাকতো আপনাকে কি খালি চোখে খুঁজতে হইতো কোথায় কোথায় আছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পার্থক্য। তারপর আমরা চলে যাই ভোল্টেজ। সিপিইউ ভোল্টেজ, ইনপুট আউটপুট ভোল্টেজ, ইউএফএস, এমএমসি ভোল্টেজ। সিপিইউ ভোল্টেজে আমরা ক্লিক করি। মূলত একটা সিপিইউকে চলার জন্য, রানিং করার জন্য যে ভোল্টেজটি দরকার, ওইটি এখানে উল্লেখ করেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে যে ভোল্টেজটি, যে কোনটা 3 ভোল্ট লাগে, 1.8 লাগে, 0.7 লাগে। এই ভোল্টেজগুলো যতক্ষণ পর্যন্ত সিপিইউর কাছে না যাবে, সিপিইউ প্রপারলি কি করবে না? কাজ করবে না। ওই জিনিসটা এখানে বুঝাতে চেয়েছে। তারপর ইনপুট আউটপুট ভোল্টেজ। এই যে এখানকার ভোল্টেজগুলা দেখেন, কোন ভোল্টেজটা কত থাকবে। আবার এখানে লিখা নেই, অনেকগুলাতে কিন্তু লিখা দেখবেন যে এটা অন করার অবস্থায় পাবেন, এটা অফ করা অবস্থায় পাবেন। এরকম কিছু কিছু বিষয় আছে এখানে দেখাচ্ছে। এটারও এখন দরকার নাই। এর থেকে আরো সহজ পদ্ধতি আছে, যেগুলো আমরা সামনে আরো ক্লাসে যাব, তখন ইজি প্রসেস বুঝে যাব। তারপর ইউএফএস, এমএমসি ভোল্টেজ। এখানে মোবাইলের মূলত আইএসপি কোথায় আছে, ইউএফএসটাকে চলার জন্য কি কি ভোল্টেজ লাগে। দেখেন এটার আইএসপি কানেকশন এখানে। যারা মোবাইল ফোনের যে লক কাটে, বা অনেক সময় মোবাইল ফোন এমনি সফটওয়্যার দেওয়া যায় না, এই যে 4টা পিনে কানেকশন মেরে তখন সফটওয়্যার দেওয়া যায়। লক লেগে গেলে লক কাটা যায়। কথাটা বুঝতে পারছেন? আর এই মেমোরিটাকে, যেটা আমাদের 64 জিবি বলি বা 128 জিবি, 256 জিবি, এটা চলার জন্য যে ভোল্টেজটা লাগে দেখেন 2.5। কথাটা বুঝতে পারছেন? এখানে একটাই দিয়েছে কিন্তু ভোল্টেজ তো ২ টা লাগে মনে করেন যে মিনিমাম। আরেকটা 1.2, 1.8 এরকম ভোল্টেজ লাগবে। তো একটাই দেখাচ্ছে, ২ টা দেখায়নি। তো এই একটা তার মানে পাশে একটা হবে। কোন কারণে মিস্টেক হইলে পাশাপাশি অনেক সময় থাকে। তাইলে ভোল্টেজ, থার্মিস্টর এগুলা মোটামুটি আপনারা আশা করি বুঝে গেছেন। বিটম্যাপ, ডায়োডা ভ্যালু, হার্ডওয়্যার সলিউশন। আমাদের একটা থাকলো শুধু স্কিমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল। এটাতে কি থাকে, কি শিখবো, বা এটা থেকে কি আমরা হেল্প পেতে পারি আমাদের কাজে। এই জিনিসটা আমরা আরেকদিন আরেকবার বুঝবো। বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনারা আশা করি মোটামুটি বুঝেছেন যে মোবাইলের কাজ করতে গেলে আমাদের ডায়াগ্রামের অ্যাকচুয়ালি প্রয়োজন আছে, বা কতটা হেল্প হবে, এটা দেখার পর আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে কাজে বসার পর অবশ্যই ডায়াগ্রাম একটা কিনবেন। না কিনলে অনেক জায়গায় আমরা অনেক কিছু সহজে বের করতে পারবো না। তখন আমরা কাজও সহজে করতে পারবো না এবং সঠিক রেজাল্টও দিতে পারবো না। যেহেতু আছে, আমাদেরকে নিতে হবে। নেয়, তখন আমরা ন্যায়ের মতন চিন্তা করে কাজ করব। যেহেতু আছে, আমরা বাড়তি সময় নষ্ট করব না। কারণ আমাদের সময়ের মূল্য কিন্তু উপরে ডিপেন্ড করে আপনার ইনকাম। আপনি ধরেন একটা মোবাইল ফোন কাস্টমারের কাছে ৫০০ টাকা বিল করলেন, সার্ভিসিং যে কোনো সমস্যা হয়েছে, নিয়ে এসে চার্জ হয় না, বা চালু হয় না, বা নেটওয়ার্ক।
এখন ওই মোবাইলটা যদি আপনি আধা ঘন্টাতেই এরকম ডায়াগ্রামের হেল্প নিয়ে আপনার নিজের মেধা দিয়ে আমরা এতগুলা বিষয় যে শিখিয়েছি সবগুলা বিষয় মিললে যদি আপনি সমস্যাটা আধা ঘন্টা বা 20 মিনিটে সারিয়ে দিতে পারেন, কাস্টমার কিন্তু আপনাকে ওই 500 টাকাই বিল দিবে। আবার যদি আপনি ডায়াগ্রাম নিলেন না, এগুলা কিছু না করে দেখা যাচ্ছে যে এমনি মনে যা চাচ্ছে তাই করছেন, এই করতে করতে আপনি মনে করেন যে সারাদিন পার করে দিলেন, দিয়ে মনে করেন যে সন্ধ্যার সময় আপনি ওটাকে ঠিক করতে পারলেন। তো ওই সন্ধ্যার সময়ও কিন্তু কাস্টমার আপনাকে কি ওই 500 টাকাই দিবে, আপনাকে বেশি দিবে না। এই জন্য আমাদেরকে সময় বাঁচানোর জন্য যে যে কৌশলগুলো আছে সেগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওইটাই আমাদের বর্ণীয় এই সময় বাঁচানোর জন্য হেল্প করে। তো যখন আপনি আধা ঘন্টাতে কাজ করলেন, তার মানে কি আধা ঘন্টা পরে আরেকটা কাজ করার মতন আপনার হাতে সময় আছে, আপনি আরও কাজ নিতে পারবেন, আরও করতে পারবেন। তাহলে আপনি সকাল 10টা 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত আমরা দোকানটা খোলা রাখি। তো এই সময়ের ভিতরে যতগুলা কাজ করতে পারবেন ততগুলারই আপনি ইনকাম পাবেন। যদি একটাই নিয়ে পড়ে থাকেন সারাদিন, ওই ঠিক হইলে একটার বিল দিবে, ঠিক না হইলে 1 টাকাও দিবে না। তো এই জন্য সময় বাঁচানোর জন্য আমাদের বর্ণীয়টা অনেক হেল্পফুল, এবং আরও অনেকগুলো কৌশল আমরা আপনারাকে পর্যায়ক্রমে দেখাচ্ছি যেটাতে আরও অনেক সময় বাঁচবে। কারণ কম সময়ে আমাকে বেশি কাজ করতে হবে, এই কৌশলটাও আমাদের দরকার আছে। তো ঠিক আছে, এখন আমাদের এ পর্যন্তই বিষয়বস্তু। এখন আপনাদের কাজ হবে, যারা একবারে নতুন, এর আগে এটা সম্বন্ধে জানতেন না, দেখলেন না, আজকে যে আমি দেখাইলাম এই যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপে বসে বসে আপনারা টিপেন। এখন একসঙ্গে যেয়ে কিন্তু আবার করিয়েন না, গ্যাঞ্জাম করার দরকার নেই। এখন 2-3 জন দেখছে, আপনি দেখা যাচ্ছে যে খাতাতে যে ক্লাস লেখা আছে, আমাদের অ্যাপসে কিছু ক্লাস দেওয়া আছে, দেখছেন, আপনি ওগুলো দেখেন, ওরা 2-3 জন দেখুক। দেখার পর ওরা যখন আপনি আধা ঘন্টা দেখলেন বা 1 ঘন্টায় দেখলেন, 1 ঘন্টার পর আপনাকে কিন্তু অটোমেটিকলি সরে যাবেন এবং বলতে হবে যে ভাই এবার কে দেখবেন দেখেন। আবার তখন 2-3 জন কেউ গেলেন। এইভাবে করে দেখা যাচ্ছে যে আজকে রাত্রি 8টা 9টা পর্যন্ত যে সময় আছে, আর ভিতরে আপনারা এই বিষয়গুলো একবার করে হলেও টিপে টিপে আপনি দেখেলেন কোথায় কি আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এই জিনিসটা মাথায় সেভ হয়ে যাবে। কালকে সকালে একটু তাড়াতাড়ি আসবেন। আসার আগে দেখা যাচ্ছে আবার একটু একটু করে ট্রাই করলেন। দুপুরে খাওয়া-দাওয়া করে রেস্ট না করে আগেই চলে আসলেন। কথাটা বুঝতে পারছেন? দুপুরে খাওয়া-দাওয়া না করে আপনি তাড়াতাড়ি চলে আসলেন, এসে ল্যাপটপ একা একাই দেখছেন। এই যে আপনার জন্য হেল্প, এবং আপনি এখানে ভালো কিছু অর্জন করবেন। আর যদি আপনি দুপুরে খাওয়া-দাওয়ার পরে দেখেন যে আছি, আমাকে তো সময় দিয়েছে ২ ঘন্টা হাতে আছে, একটু রেস্ট করে নিই। ওই রেস্ট করলেন, পিছিয়ে গেলেন আপনি। কথাটা বুঝতে পারছেন? এই যেই ব্যক্তি রেস্ট করবে না, চলে আসবে, এসে কাজ করছে, এটা করছে, ওটা করছে, কিছু না কিছু করছে, ওই ব্যক্তি কিন্তু আগাবে এবং ভালো রেজাল্ট করবে। ভালো কাজের মূল্য সব জায়গায় আছে। কথাটা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করতে পারলে আপনাকে দোকানে দিতে হবে না, আপনাকে নেওয়ার জন্য অনেক লোক বসে আছে। আর আপনি যদি ভালো কাজ না পারেন, আপনি নিজে দোকান দিয়েও টিকতে পারবেন না। তো তার জন্য শিখলে ভালো করে শিখেন। আর যদি মনে হয় যে না আমি কোনো রকম টাইম পাস করছি, ভালো করে শিখব না, তাহলে দরকার হলে আপনারা চলে যান। আপনাদের ফিস আমরা রিটার্ন দিয়ে দেবো, এটা সমস্যা নেই। কিন্তু যাতে দুর্নাম না হয় আমাদের। কারণ আপনারাকে কেউ না কেউ আমাদের কাছে পাঠিয়েছে। কিন্তু আপনি এখানে এসে গাফলতি করছেন, দুপুরে ঘুমাইছেন, সকালে টাইম দেওয়া আছে 9টা, আপনি আসছেন 11টা। কথাটা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে এর মধ্যে 2 বার 3 বার চা খাইতে নামছেন। এইভাবে করে যে আপনি সময় পার করে দিয়েছেন, কাজের প্রতি মনোযোগ নেই, যে আপনি দিন শেষে কাজ শিখতে পারলেন না। তো এটা কিন্তু যে ভাই আপনাকে পাঠালছে, ওনারা কিন্তু আমার উপরে ডিপেন্ড করে পাঠালছে যেন ওখানে গেলে ভালো করে শিখতে পারবো। কিন্তু আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আপনি যে এখানে এসে ঘুমাইছেন, টাইম টু টাইম আসেন না, এই জিনিস কিন্তু যে ভাই পাঠিয়েছে ও ভাই কিন্তু জানে না। কথাটা বুঝতে পারছেন? এইজন্য আমরাও ওইজন্য বলি যে যদি মনে হয় যে না আমার এটা কাজ শিখবো না, ভাল লাগছে না, তাইলে ১ম দিকেই বাদ দিয়ে দেন। আমাদেরও দুর্নাম হইল না, আপনারও টাকাটা লস হইল না। বুঝতে পেরেছেন? পরিশ্রম আর যদি ভালো শিখতে চান, ভালো করে শিখেন। আমার কথা হলো এটা। শিখতে চান, ভালো করেই শিখেন। কাজ আছে, এই কাজ থেকে কোনোদিন মানে ভালো করে যদি শিখে যে আপনি যেখানে বসেন, ওই না খেয়ে মরবেন না ইনশাল্লাহ। আপনার এই কাজ যে আপনি কাজ নেয় বইসা আছেন এরকম হবে না ইনশাল্লাহ। কাজ আল্লাহর রহমতে ব্যবস্থা হবে। কারণ এগুলা কাজ এখনো অনেক কাজ আছে। কাজ এখনো দেখবেন প্রতিটা টেকনিশিয়ানের দোকানে ২টা ৪টা ৫টা ১০টা কাজ এমনি পড়ে আছে, ডেলিভারি দিতে পারে না। মানে প্রতিদিন যেটা আসে ওইটারই কাজ করে দেখা যাচ্ছে নগদে নগদে কাজ করে শেষ করার পরও ২-৪টা কাজ জমে যায়। এরকম করে কাজ অনেক টেকনিশিয়ানের কাছে জমা আছে। ভালো টেকনিশিয়ানের অভাব। তো
মার্কেট বড় মার্কেটে হয়তো একটা টেকনিশিয়ান পাবেন ভালো বা ২ টা। তো একটা টেকনিশিয়ান ওই ১ জন বা ২ জনে কয়টা কাজ করতে পারবে? ১০ টা করলে, ২০ টা করলে। কিন্তু কাজই তো আছে দিনে ১০০ টা। সম্ভব একটা লোকের দ্বারা? সম্ভব না। তো এইজন্য এই সেক্টরে বহুত কাজের অপশন এখনো আছে। অনেক ভালো লোকের জায়গা ফাঁকা আছে। ওই জায়গাগুলা দখল করতে হবে, পরিশ্রম চালাতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস শুরু করেন তাহলে।